দিদি ভাই এখনো পর্যন্ত ডেলিভারি ব্যথা উঠছে না, বা এখনো পর্যন্ত ডেলিভারির কোনো লক্ষণ নেই, কি করব? এই ধরনের প্রশ্নটা প্রায় বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে। ডেলিভারি ডেট পেরিয়ে যাচ্ছে কিন্তু ডেলিভারি কোনো লক্ষণ নেই বা কোনো ব্যথা নেই। এক্ষেত্রে ডেলিভারি ব্যথা যদি না ওঠে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কী করে? তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় সব ঠিক থাকা সত্ত্বেও ডেলিভারি ব্যথা না ওঠার পিছনে বিশেষ কয়েকটা ভুল থাকে, যেটা কিন্তু প্রায় বেশিরভাগ মায়েরা বর্তমানে করে থাকে। কমন কিছু ভুল, চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। এর মধ্যে কোনো একটা ভুল যদি আপনি করে থাকেন তাহলে আজ থেকেই সতর্ক হয়ে যান যদি আপনি নর্মাল ডেলিভারি চান। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভবতী মায়ের কোন কোন ভুলের জন্য ডেলিভারি ব্যথা ওঠে না বা নর্মাল ডেলিভারি হয় না। এই বিষয়ে মূলত 3টা ভুলের কথা আলোচনা করব। কমন 3টা ভুল, বেশি না, শুধুমাত্র 3টা। এবং শেষের দিকে কিছু টিপসের কথা আলোচনা করব, যেটা করলে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা খুব সহজে উঠবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো ভিডিও বেশি যাওয়া। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে যে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে কিন্তু ডেলিভারি ব্যথা উঠছে, সব ঠিকঠাক রয়েছে, অথচ ডেলিভারির কোনো লক্ষণ নেই। তো মূলত গর্ভাবস্থায় ডেলিভারি ব্যথা না ওঠার পিছনে বিশেষ কয়েকটা ভুল, যেটা কিন্তু প্রথমেই বললাম প্রায় বেশিরভাগ মায়েরা করে থাকে। যার মধ্যে প্রথমত হলো, এই সময় বিশেষত গর্ভাবস্থার শেষের দিকে অনেকে থাকেন যারা কিন্তু আর কিছুদিন পরেই ডেলিভারি, যার কারণে বেশি পরিমাণ তেল ঝাল স্পাইসি যুক্ত খাবার অনেকে খেয়ে থাকে। বিশেষত অনেকের কিন্তু এই সময় তেল ঝাল খেতে খুব ভালো লাগে, বিশেষত বাইরের পিৎজা বার্গার, যে কোনো ধরনের স্পাইসি জাতীয় খাবার, তেল ঝালযুক্ত খাবার। তো এই খাবারগুলো যদি আপনি খেয়ে থাকেন গর্ভাবস্থায়, তাহলে আজ থেকেই সতর্ক হয়ে যান। কারণ আপনি যদি এই খাবারগুলো খান তাহলে কিন্তু যেটা হবে যে এক্ষেত্রে আপনার ওজন দ্রুত হারে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে ওজন বৃদ্ধি পেলে আপনার ব্লাড প্রেশার হাই, সুগারের সমস্যা, এই ধরনের সমস্যাটা বেশি দেখা দেবে। এমনকি এই খাবারগুলোতে কিন্তু কোনো রকম পুষ্টি থাকে না, যার কারণে বাচ্চার ওজন কিন্তু বৃদ্ধি পেতে পারে না। সেক্ষেত্রে এই সময়টাতে বাচ্চা বৃদ্ধি পেতে পারে না। সেক্ষেত্রে আপনার বাচ্চা কম ওজনে জন্ম নেবে, এমনকি আপনার ক্ষেত্রে ডেলিভারিতে সমস্যা হয়, এই সমস্যাটা কিন্তু দেখা দেবে। এক্ষেত্রে নর্মাল ডেলিভারির যে ব্যথা সেটা কিন্তু উঠতে পারে না। সেক্ষেত্রে যারা নর্মাল ডেলিভারি চান তারা আজ থেকে সতর্ক হয়ে যান। এই সময় যতটা পারবেন হেলদি খাওয়ার চেষ্টা করুন, প্রোটিন জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন, কারণ এই সময় বাচ্চা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পায়। আপনার বাচ্চার ওজন যদি কোনো মতো কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই সময় ঠিকঠাকভাবে খাবার খেলে বাচ্চা দ্রুত হারে বৃদ্ধি পেতে পারে। যারা নর্মাল ডেলিভারি চাইছে সেটা অবশ্যই খেয়াল রাখুন। দ্বিতীয়ত, গর্ভাবস্থায় যারা সবসময় শুয়ে বসে থাকছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেলিভারি ব্যথা কখনোই উঠবে না, যতদিন পর্যন্ত আপনি অপেক্ষা করেননি। ডেলিভারি ব্যথা কোনো মতেই উঠবে না। কেন? কারণ গর্ভাবস্থার এই সময়টা এমন একটা সময়, এই সময় পুরো শরীর কিন্তু আস্তে আস্তে ডেলিভারির জন্য প্রস্তুত হতে থাকে। এই সময় আপনার মাসলগুলো, বিশেষত পেলভিক এরিয়ার যে মাসলগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে লুজ হতে শুরু করে, আর আপনার বাচ্চা নিচের দিকে নামতে শুরু করে, পুরো বডি ডেলিভারির জন্য প্রস্তুত হতে শুরু করে। কিন্তু যদি আপনি সবসময় শুয়ে বসে থাকেন তো এই কাজগুলো কিন্তু হতে পারে না। সেক্ষেত্রে গর্ভাবস্থায় চেষ্টা করবেন সবসময় শুয়ে বসে না থাকে টুকটাক কাজ করা, এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখা। মানে আপনি যতটা পারছেন, আপনার শরীর যতটা পারছে ঠিক ততটাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। খুব বেশি বলছি না, যতটা পারবেন। মানে সকালে এবং বিকেলের দিকে 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করুন। তার সঙ্গে সঙ্গে বাড়িকার কিছু টুকটাক কাজ, যেটা কিন্তু আপনার শরীরকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। তা বলে কোনো ভারী জিনিস তোলা, কোনো ভারী জিনিস ঠেলাঠুলি করা বা ঝুঁকে কোনো কাজ করা, এই কাজগুলো করতে বলছি না, এটা মনে রাখবেন। গর্ভাবস্থায় হালকা পরিমাণে কাজ করলে আপনার শরীর অ্যাক্টিভ থাকবে। বিশেষত এই সময়টাতে আপনার বাচ্চা নিচের দিকে নামতে পারে, আর ডেলিভারি ব্যথাও কিন্তু ঠিক সময় উঠতে পারে, সেটা খেয়াল রাখবেন। তার সঙ্গে সময় কিছু ব্যায়াম করা, মানে এই সময় হুটহাট করে তো কোনো ব্যায়াম করা যায় না, অবশ্যই ডাক্তারবাবু পরামর্শে হালকা পাতলা ব্যায়ামগুলো কিন্তু আপনি করতে পারেন। আর যদি সেটাও না পারেন সেক্ষেত্রে ইন্ডিয়ান কোমোডে যেভাবে বসেন টয়লেট করতে, দুপা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে, যেভাবে ইন্ডিয়ান টয়লেটে টয়লেট করতে বসেন, ঠিক সেইভাবে মাঝে মাঝে বসুন। মানে দিনে 5 থেকে 6 বার করে এভাবে বসুন। কোনো একটা জিনিস ধরে হোক বা চেয়ার ধরে হোক বা কাউকে ধরে হোক, মাঝে মাঝে বসুন আর উঠুন। বসে কিছুক্ষণ থাকুন, 1 থেকে 2 মিনিট, আবার উঠুন। এভাবে করলে জরায়ুর মুখ কিন্তু প্রশস্ত হতে পারে, বিশেষত প্রেগন্যান্সির 9 নম্বর মাসে। এক্ষেত্রে বাচ্চা খুব সহজে নিচে নামে আর জরায়ুর মুখটা ঠিক সময় খুলতে পারে, জরায়ুর মুখ নরম হতে পারে, এটা মনে রাখবেন।
এবার লাস্ট যে পয়েন্টটা বলি সেটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় বেশিরভাগ মায়েরা কিন্তু এই ভুলটা করে থাকেন, সেটা হলো ডাক্তারবাবু পরামর্শে না থাকা। গর্ভাবস্থার শেষের দিকে অনেকে মনে করেন যে এই সময় যদি ডাক্তারের কাছে যাই তাহলে গেলে পরেই ডাক্তারবাবু সিজার করিয়ে দেবেন, তার জন্য যতক্ষণ না পর্যন্ত ডেলিভারি ব্যথা উঠবে ততক্ষণ পর্যন্ত ডাক্তারের কাছে যায় না, কোনো রকম চিকিৎসাও করেন না, চেক আপও করেন না। এক্ষেত্রে আপনি যদি ডাক্তারবাবু পরামর্শে না থাকেন সেক্ষেত্রে যেটা হবে যে এই সময় আপনার বাচ্চা ঠিকঠাক আছে কিনা, বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক আছে কিনা, বাচ্চার পজিশন ঠিকঠাক আছে কিনা, বাচ্চার গলায় অনেক সময় নাড়ি পেঁচিয়ে যায় সেটা ঠিকঠাক আছে কিনা, বাচ্চার নড়চড়া ঠিকঠাক আছে কিনা, এই সমস্ত জিনিস কিন্তু আপনি শুধুমাত্র একটা চেক আপ করে জানতে পারবেন, মানে একটা আলট্রাসোনোগ্রাফি করে, কারণ এই সময় ডাক্তারবাবুরা আলট্রাসোনোগ্রাফি করতে বলে। এটা অবশ্যই করবেন, ডাক্তারবাবু পরামর্শে থাকবেন। তার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু যদি কোনো ধরনের রিপোর্ট টেস্ট করতে বলেন, মানে হিমোগ্লোবিন টেস্ট, থাইরয়েড টেস্ট, সুগার টেস্ট, ব্লাড প্রেশার, এই সমস্ত কিছু চেক আপ করে থাকেন, এই সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা এটা জানার জন্য সেটা অবশ্যই করবেন, মনে করে করবেন, কারণ এর মধ্যে কোনো একটা যদি খুব কম বা খুব বেশি থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে না, সব ঠিক থাকলেও এটা অবশ্যই মনে রাখবেন। তো এই সময় ডাক্তারবাবু পরামর্শে থাকাটা খুব জরুরি। এবারে এই সময় এই তো কয়েকটা ভুল বললাম যেগুলো কিন্তু আপনি কখনোই করবেন না, তার সঙ্গে সঙ্গে এই সময় কী করবেন যাতে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথাটা খুব সহজে ওঠে আর খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়। দেখুন এই সময় এই ভুলগুলো তো করবেনই না, তার সঙ্গে সঙ্গে যেগুলো করবেন সেটা হলো এই সময় ঠিকঠাকভাবে জল খাবেন, পুষ্টি জাতীয় খাবার খাবেন, হাঁটাচলা করবেন, অবশ্যই কিছু ব্যায়াম করা, না পারলে যে কোমরে বসা যে ব্যায়ামটা বললাম সেটা করবেন। তার সঙ্গে সঙ্গে এই সময় চিন্তা টেনশন করাটা এড়িয়ে যেতে হবে, যে কোনো ধরনের দুশ্চিন্তা যেটা কিন্তু আপনার বাচ্চাকে মারাত্মক ক্ষতি করে থাকে, এমনকি ডেলিভারি ব্যথাকেও ঠিক সময় উঠতে দেয় না, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই সময় যারা ডেলিভারি ব্যাগটা গুছাননি তারা অবশ্যই গুছিয়ে ফেলুন। ডেলিভারি ব্যাগ গুছিয়ে রাখলে আপনার ক্ষেত্রে যেটা হবে যে সঠিক সময় আপনি ডাক্তারের কাছে যেতে পারবেন। যদি কোনো সময় ডেলিভারি ব্যথা উঠেও যায় আর হালকা ডেলিভারিতে কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে খুব সহজে আপনি ডাক্তারবাবুর কাছে যেতে পারবেন, তো এই জিনিসটা খেয়াল রাখবেন। তাছাড়াও এই সময় যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট খুব শীঘ্রই রয়েছে, মানে আর 1 থেকে 2 সপ্তাহ বাকি রয়েছে, বা কারো ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে, তারা এই সময় কী করবেন যাতে খুব সহজে ডেলিভারি ব্যথাটা উঠে। এর জন্য ঘরোয়া কিছু টিপস যেটা কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, ফার্স্ট কমেন্টেও লিঙ্ক রয়েছে, এই বিষয়ে পুরো ডিটেলসলিভাবে ভিডিও কিন্তু সেখানে শেয়ার করা রয়েছে, দেখে নিতে পারেন। আজকে ভিডিওতে আর শেয়ার করলাম না, এই বিষয়ে শেয়ার করলে অনেকটাই বড় হয়ে যাবে, সেক্ষেত্রে সেখানে গিয়ে দেখে নিতে পারেন, আপনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। তাছাড়াও বলে দিই যে এই সময় একটা কমন জিনিস করতে হবে, সেটা হলো যে ব্রিদিং এক্সারসাইজ করা। গর্ভাবস্থার এই সময় আপনি যদি ব্রিদিং এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথাও সহজে উঠবে আর ডেলিভারিটা খুব সুন্দরভাবে, খুব সহজে, খুব তাড়াতাড়ি হবে। কারণ ডেলিভারি যখন হয়, মানে বাচ্চা যখন বাইরের দিকে বেরোতে পারে না, তখন কিন্তু ব্রিদিং এক্সারসাইজটা, ব্রিদিং টেকনিকটা খুব হেল্প করে বাচ্চাকে দ্রুত বাইরের দিকে বেরোতে। তো এই সময় কিন্তু বাচ্চাকে পুশ করার জন্য ব্রিদিং এক্সারসাইজটা খুব কাজে লাগে। তো এই সময় যারা ব্রিদিং এক্সারসাইজ এখনও পর্যন্ত শুরু করেননি তারা অবশ্যই শুরু করুন। তবে কিভাবে করবেন, কোন সময় করবেন, কিভাবে করলে আপনার ডেলিভারিতে হেল্প হবে, এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, ডিটেলস ভিডিও শেয়ার করব। যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্য মায়েদেরও হেল্প হয়, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।